হিয়ার অনেক জোরাজোরিতে রেডি হয়ে নিচে নামলাম। নিচে নামার পর আমি খুব অবাক হলাম, কারণ সাদাব ভাইয়া, বাবা আর কাব্য ভাইয়া ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। কাব্য ভাইয়া আমার সাথে দেখা করতে চাইছে, কিন্তু সাদাব ভাইয়া আসতে দিতে চাচ্ছে না। সেটা দেখে আমি জিজ্ঞেস করে উঠি, কি হয়েছে এখানে? আর কাব্য ভাইকে আটকাচ্ছেন কেন সাদাব ভাইয়া? আমার কথা শুনে সবাই আমার দিকে তাকায়, আর কাব্য ভাইয়া দৌড়ে আমার কাছে এসে আমার হাত তার হাতের মুঠোয় নিয়ে অস্থির হয়ে বলে উঠল, আমি কিভাবে তোর কাছে সাহায্য চাইবো বুঝতে পারছি না। তোর সাথে আমি এতদিন যা করেছি সেসব একদমই ঠিক করিনি। আমি তোর সাথে অনেক বাজে আচরণ করেছি, তোর গায়ে হাত তুলেছি। তুই আমাকে ক্ষমা করে দে, তোর পায়ে পড়ি আমি। তুই আমাকে ক্ষমা করে আমার ভালোবাসার মানুষটাকে বাঁচা। কাব্য ভাইয়ের কথা শুনে আমি একটুও অবাক হইনি। উনি আমার কাছে ক্ষমা চাইছে, এটা হওয়ারই ছিল। আর উনি কাকে বাঁচানোর কথা বলছে, যে কিনা ওনাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে তাকে? আপনি কি বলতে চাইছেন সেটা বুঝিয়ে বললে সুবিধা হতো। আমার কথা শুনে কাব্য ভাইয়া কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, ঈশার অ্যাক্সিডেন্ট হয়েছে, ও অনেক খারাপ অবস্থা, ও নেগেটিভ রক্ত লাগবে। অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তাই তোর কাছে এসেছি রে। তোর তো ও নেগেটিভ রক্ত, প্লিজ ঈশাকে বাঁচা। কাব্য সাবিয়াকে কোনো রক্ত দিবে না। সাবিয়া এখনও সুস্থ নয়, তুমি অন্য কোথাও চেষ্টা করতে পারো। আর সাবিয়া সুস্থ থাকলেও আমি সাবিয়াকে রক্ত দিতে দিব না। তুমি এখন আসতে পারো। প্লিজ ফুপা, এমন করো না, একটু দয়া করো। সাবিয়া, তুই রক্ত দিয়ে দয়া করে 2টা জীবন বাঁচা। ঈশার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। প্লিজ সাবিয়া, তুই কিছু একটা কর। কাব্য ভাইয়ের এত আকুলতা দেখে আমার হাসি পাচ্ছে। একটু পরে তো এই আকুলতা ঘৃণাতে পরিণত হবে। কাব্য ভাই, আপনি আজ আপনার ভালোবাসার মানুষটার জন্য যতটা অনুরোধ অস্থিরতা দেখাচ্ছেন, সেদিন সাবিয়ার পরিবারের লোকজনও ঠিক এভাবে আপনার কাছে অস্থির হয়ে অনুরোধ করেছিল তাদের মেয়েকে ছেড়ে দিতে, কিন্তু আপনি ছাড়েননি। পশুর মতো অত্যাচার করেছিলেন সেদিন। আর আপনি আজ কিভাবে নিজের স্বার্থের জন্য এখানে এসে দাঁড়িয়েছেন? সাদা, প্লিজ একটু দয়া করো। আগে আমার ঈশাকে বাঁচাও, তারপর তোমরা আমাকে যা শাস্তি দিবে সবটা মাথা পেতে নিব। এখন প্লিজ ঈশাকে বাঁচাও। সাবিয়াকে বলো না আমার সাথে যেতে। আপনি কার জন্য এত আকুলতা দেখাচ্ছেন? যে কিনা নাটক করে হসপিটালের বেডে পড়ে আছে তার জন্য? আমার কথা শুনে উপস্থিত সবাই অবাক, কিন্তু কাব্য ভাই রেগে বলে উঠল, সাবিয়া, ঈশাকে নিয়ে একটা বাজে কথা বলবি না তুই। একটা মেয়ে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর তুই কিনা এসব বলছিস? রক্ত দিবি না সেটা স্পষ্ট করে বললেই হয়। এখন আমি বাজে কথা বলছি আপনার মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর আপনি কি করবেন সেটাই ভাবছি আমি। সাবিয়া, তুমি এসব কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। সাবিয়া, তুই স্পষ্ট করে বল, কেন এসব বলছিস? আর ঈশা নাটক করছে মানে কি? বাবা, একটু অপেক্ষা করো, তোমার মেয়ের জামাইকে আসতে দাও, তারপর সবটা ক্লিয়ার হয়ে যাবে। সাবিয়া, এখন মজা করার সময় নয়। একটা মিনিট দেরি করলেও যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। একটু দয়া কর আমার উপর, চল না আমার সাথে। সাবিয়া কোনো মজা করছে না, মজা করছে তোর গার্লফ্রেন্ড নামের ডাইনিটা। মেঘের কথা শুনে সবাই দরজার দিকে তাকালে দেখতে পায় মেঘ আর শিলা দাঁড়িয়ে আছে, আর মেঘের হাতে কাগজ। কাব্য সময় নষ্ট না করে মেঘের কাছে গিয়ে বলে ওঠে, ভাইয়া প্লিজ এভাবে বলিস না। তুই একটু বল না সাবিয়াকে রক্ত দিতে, নয়তো ঈশা বাঁচবে না, মরে যাবে ঈশা। আর ঈশার কিছু হয়ে গেলে আমিও বাঁচবো না। প্লিজ ভাইয়া, কিছু একটা কর। অবশ্যই কিছু তো করবই, কিন্তু তার আগে এই কাগজগুলো আর এই ভিডিওটা দেখে নে, তারপর যা করার করব আমরা। কথাটা বলে মেঘ তার হাতের কাগজ আর শিলার ফোনটা হাতে দেয় কাব্যর। কাব্য সেটা হাতে নিয়ে দেখতে থাকে কি আছে ওই কাগজে। অনেকটা সময় নিয়ে কাব্য এসব দেখে, আর সবটা দেখে কাব্যর হাত থেকে কাগজ আর ফোনটা হাত থেকে পড়ে যায়। কাব্য হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। সব কিছু এলোমেলো হয়ে গেছে কাব্যর। এমনটা না হলেও পারতো। এভাবে কেন সবটা ধ্বংস হয়ে গেল? কেন ঈশা এভাবে তার সাথে গেম খেললো? কাব্যর এই অবস্থা দেখে মেঘও কাব্যর পাশে বসে কাব্যর কাঁধে হাত দেয়, আর কাব্য মেঘকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। সেটা দেখে সাবিয়া ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে সাদাবের কাছে গিয়ে বলে ওঠে, ভাইয়া চলুন যাওয়া যাক,
আপনি তো বলেছিলেন আধা ঘন্টার মধ্যে বের হবেন, তাড়াতাড়ি চলুন। এমন মুহূর্তে সাবিয়ার এরকম কথায় সাদাব খুব অবাক হয়। একে তো কাব্য কাঁদছে, কিন্তু কেন কাঁদছে সেটা ওরা কেউ জানে না। আর ঈশাকে নিয়েই বা ওরা কি বলছে সেটাও বুঝতে পারছে না। তার উপর সাবিয়া এখন তাড়া দিচ্ছে বের হওয়ার জন্য। সবটা সাদাবের মাথার উপর দিয়ে যাচ্ছে। আর একটু হলেই বেচারা জ্ঞান হারাবে। সাদাবকে কিছু বলতে না দেখে সাবিয়া বলে উঠল, আপনি কি যাবেন নাকি আমি গিয়ে চেঞ্জ করে ফেলবো? সাদাব নিজেকে সামলে বলে উঠল, সাবিয়া কি হয়েছে একটু বুঝিয়ে বলো। আমি কিছু বুঝতে পারছি না। কাব্য ভাইয়া এভাবে কাঁদছে কেন? কি আছে ওই ফোনে আর কাগজে? আপনি এসব নিয়ে গবেষণা করতে থাকুন, আমি গেলাম রুমে। কথাটা বলে সাবিয়া ঘরে চলে যায়। আর সবাই অবাক চোখে সাবিয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এমন একটা মুহূর্তে সাবিয়ার এমন গা ছাড়া ভাব দেখে সাদাব আর সাবিয়ার বাবা বিরক্ত। তারা এবার শিলাকে জিজ্ঞেস করে উঠল, কি হয়েছে? তখন শিলা বলে উঠল, ঈশা মেয়েটা ভালো নয় বাবা। সে তার বয়ফ্রেন্ড রক্তিম দুজন মিলে বড়লোক ছেলে মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে নানা রকমের কারসাজি করে টাকা নেয়। আজই তো অ্যাক্সিডেন্টের মিথ্যা নাটক করে কাব্য ভাইয়ের থেকে 18 লক্ষ টাকা নিয়ে পালিয়েছে। আর এসবের সাথে অনেকেই যুক্ত। যে হসপিটালে ঈশাকে ভর্তি করা হয়েছে সেটাও ঈশার চক্রান্ত। হসপিটালেও ঈশার লোক আছে, তাই মিথ্যা অপারেশনের নাম করে টাকা নিয়ে পালিয়েছে। কিন্তু তোরা এসব কিভাবে জানলি? বাবা, আমি এসবের কিছুই জানতাম না। কয়দিন আগে সাবিয়া আমাকে বলেছিল স্কুলে ভর্তি হতে যাওয়ার সময় কোনো ছেলের সাথে নাকি ঈশাকে দেখেছে। তো আমি সেটা মেঘের সাথে শেয়ার করার পর মেঘ জানায় ঈশা মেয়েটা ভালো না। মেঘের পরিচিত একজনের কাছ থেকেও নাকি প্রেমের নামে মিথ্যা নাটক করে টাকা নিয়ে পালিয়েছে। আর তার জন্য মেঘ ঈশাকে দেখতে পারে না। আর মেঘ কাব্য ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বুঝেনি। উনি ভালোবাসায় অন্ধ হয়েছিল। আর মেঘের কাছে কোনো প্রমাণও ছিল না। তাই মেঘ অনেক দিন ধরে চেষ্টা করছিল প্রমাণ জোগাড় করতে। তার জন্য লোক লাগায় ঈশার পিছনে। লোক লাগিয়ে ঈশার বয়ফ্রেন্ড রক্তিমের খোঁজ পায়। আর আজকের চক্রান্তের কথা জানতে পারি। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ঈশা টাকা নিয়ে পালিয়েছে। আর তার প্রমাণ ওই ফোনে আর কাগজে আছে। সবটা শুনে সাদাপ আর মনির সাহেব অবাকের চরম সীমানায়। মেয়েটা খারাপ ছিল এটা ওরা জানতো, কিন্তু এতটা যে খারাপ হবে সেটা বুঝতে পারেনি। কাব্য এখনও মেঘকে জড়িয়ে ধরে কাঁদছে। সাবিয়া আর তার পরিবার আজ একসাথে শপিং করতে বেরিয়েছে। আর কয়দিন পরেই মেঘ আর শিলার বিয়ে। সবাই আসলেও কাব্য আসেনি। ঈশা টাকা নিয়ে পালিয়েছে আজ 13 দিন। এই 13 দিনে কাব্য না কারোর সাথে কথা বলেছে আর না ঘর থেকে বেরিয়েছে। নিজেকে একদম ঘুটিয়ে নিয়েছে। কিন্তু এসবের মাঝেও কাব্য সাবিয়ার সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু সাবিয়া দেখা করেনি। সাবিয়া এখন তার দৈনন্দিন জীবনে খুব খুশি। তার বেস্ট ফ্রেন্ড হিয়াও তার সাথে নতুন স্কুলে ভর্তি হয়েছে। আর সাবিয়া তার একতরফা ভালোবাসা নামক পড়া থেকে নিজেকে সরিয়ে আনতে পেরেছে। নিয়মিত স্কুলে যাচ্ছে আর তাইকোয়ান্দো শিখছে। এতে সাবিয়া আগে থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। সাবিয়ার খুব পানির তেষ্টা লাগে, তাই সে তার বাবাকে বলে যায় পানি কিনতে। কিন্তু পানির দোকানে পৌঁছানোর আগে কেউ সাবিয়ার মুখটা রুমাল দিয়ে চেপে ধরে। এমন একটা জায়গায় আছে সাবিয়া যেখানে আশেপাশে কোনো লোকজনও নেই। সাবিয়া ছোটার চেষ্টা করছে, কিন্তু ছুটতে পারছে না। একটা সময় ধস্তাধস্তি করতে করতে সাবিয়া জ্ঞান হারায়। সাদাব ভার্সিটি থেকে বাড়িতে এসে খেতে বসেছে। এমন সময় সাদাবের ফোনটা বেজে ওঠে। সাদাব ফোনটা হাতে নিয়ে দেখে মনির সাহেবের ফোন। সাদাব এক গাল হেসে ফোনটা রিসিভ করলো, কিন্তু সাদাবের কিছু বলার আগে ওপাশ থেকে মনির সাহেব অস্থির হয়ে বলে ওঠে, সাবিয়াকে পাওয়া যাচ্ছে না সাদাব। মনির সাহেবের কথা শুনে সাদাবের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। সাদাবের হাত কাঁপছে। সাদাব উত্তেজিত হয়ে বলে উঠল, সাবিয়াকে পাওয়া যাচ্ছে না মানে কি বলছেন এসব? আমরা সবাই শিলার বিয়ে শপিং করতে এসেছি। শপিং করতে করতে একটা সময় সাবিয়া পানি খেতে যায়, তারপর আর ফিরে আসেনি। সারা শপিং মল খুঁজে ফেলেছি, কিন্তু কোথাও সাবিয়াকে পাচ্ছি না। শপিং মল থেকে একটা মেয়ে কিভাবে উধাও হতে পারে? সাবিয়া হয়তো আশেপাশে আছে, ভালো করে খুঁজে দেখুন সবাই, নয়তো কোথাও কাজে আটকে আছে, এক্ষুনি এসে পড়বে। কোথাও কোনো কাজে গেলে আর কাউকে না বললেও আমাকে বলবে। কিন্তু সাবিয়া তো কিছু বলেনি, শুধু পানি খেতে যাবে এটাই বলেছে। আর সাবিয়াকে খুঁজে পাচ্ছি না ঘন্টাখানিক হবে। পানি খেতে কি এতক্ষণ লাগবে বলো তুমি? আর ফোনটাও বন্ধ সাবিয়ার।
আশেপাশে অনেক খুঁজেছি সবাই, কিন্তু আমরা সাবিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কিছু একটা করো সাদাব, আমার মেয়েটাকে খুঁজে এনে দাও দয়া করে। আঙ্কেল, আপনি শান্ত হন, আমি এক্ষুনি আসছি। আমি সাবিয়াকে খুঁজে আনবই। সাবিয়ার কোনো ক্ষতি আমি হতে দিব না, আপনি শান্ত হন। কথাটা বলে সাদাব তাড়াতাড়ি ফোনটা কেটে বাড়ি থেকে বের হতে নিলে সাদাবের বাবা বলে ওঠে, এখন কই যাচ্ছ? খাবার তো খেয়ে যাও। বাবা, এখন খাওয়ার সময় নেই, আমাকে যেতে হবে এক্ষুনি। তোমরা সাবিয়ার বাড়িতে যাও, সবটা জানতে পারবে। কথাটা বলে সাদাব এক প্রকার দৌড়ে চলে যায় সাবিয়াকে খুঁজতে। সাদাব হন্তদন্ত হয়ে গাড়ি চালাচ্ছে। সাদাবের ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। সাবিয়া কোথায় আছে, কেমন আছে? কেউ কোনো ক্ষতি করেনি তো সাবিয়ার? সাদাব কি সাবিয়াকে খুঁজে পাবে না? সাদাব কি চিরদিনের জন্য সাবিয়াকে হারিয়ে ফেললো? এমন নানা ধরনের চিন্তা সাদাবের মাথায় ঘুরছে। সাদাব এক হাতে গাড়ি ড্রাইভ করছে, আর এক হাত বারবার নিজের মুখ মুছছে। গাড়িতে এসি চলছে, তারপরও সাদাব ঘেমে যাচ্ছে। সাবিয়া, তুমি কোথায় চলে গেলে? আল্লাহ, তুমি সাবিয়াকে সুস্থ রেখো, সাবিয়ার যাতে কোনো ক্ষতি না হয়, তুমি রক্ষা করো সাবিয়াকে। সাবিয়া একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে, আর তার সামনে কাব্য হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। কাব্যর খুব রাগ হচ্ছে সাবিয়ার উপর। একে তো সাবিয়া কাব্যকে ইচ্ছে মতো ধুলাই করলো, হাত পা বেঁধে বসিয়েও রেখেছে। যেখানে সাবিয়াকে কাব্য বিছানায় শুয়ে রেখেছিল, হাত পা বাঁধেনি, কিন্তু এই মেয়ে তো কাব্যকে নাস্তানাবুদ করে ছাড়লো। তার উপর এমন ডন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে যেন কিছুই হয়নি। এসব ভেবে কাব্য নিজেকে নিজেই বকছে যে কেন এই বোম্বাই মরিচকে তুলে আনতে গেল, আর কিছুক্ষণ আগের কথা ভাবছে। ফ্ল্যাশব্যাক। সাবিয়াকে একটা ঘরে আটকে রাখা হয়েছে। সাবিয়ার এখনও জ্ঞান ফিরেনি। সাবিয়ার সামনে কাব্য চেয়ার নিয়ে বসে আছে, আর এক দৃষ্টিতে সাবিয়াকে দেখছে। এভাবে অনেকক্ষণ পরও যখন সাবিয়ার জ্ঞান ফিরে না, তখন কাব্য সাবিয়ার চোখে পানি ছিটা দেয়। সাবিয়া টিপ টিপ করে চোখ খুলে তার সামনে কাব্যকে দেখতে পায়। কাব্য সাবিয়ার দিকে ঝুঁকে আছে। জ্ঞান ফেরার পর নিজেকে একটা ঘরে বিছানায় আবিষ্কার করি, আর সামনেই কাব্য ভাইকে ঝুঁকে থাকতে দেখে ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় শপিং মলে কেউ আমাকে অজ্ঞান করেছিল। তার মানে কাব্য ভাই আমাকে কিডন্যাপ করেছিল। তখন কাব্য কিছু বলবে, কিন্তু তার আগে সাবিয়া তার দুই পা একসাথে করে কাব্যের পেটে লাথি দিয়ে দূরে সরিয়ে উঠে দাঁড়ায়। কাব্য আবার সাবিয়ার কাছে এসে সাবিয়াকে কিছু বলতে গেলে সাবিয়া কাব্যের হাত মুচড়ে পিছন নিয়ে কাব্যের পিঠে কুনু দিয়ে আঘাত করে। কাব্য মাটিতে পড়ে যায়। সাবিয়ার সঙ্গে সঙ্গে আশেপাশে দড়ি খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে কিছু না পেয়ে বিছানার চাদর পেঁচিয়ে কাব্যকে বেঁধে ফেলে। তারপর যেই চেয়ারে কাব্য বসেছিল সেই চেয়ারে সাবিয়া বসে, আর হাত জারা দিতে দিতে বলে ওঠে, কি ভেবেছেন আপনি? মেয়ে বলে দুর্বল আমি? সেদিন আঘাত করে পার পেয়ে গেছেন বলে কি আজও ছেড়ে দেব আপনাকে? যদি এমনটা ভেবে থাকেন তবে ভুল ভাবছেন। তখন কাপুরুষের মতো পিছন থেকে আঘাত করেছিলেন, তাই রক্ষা পেয়েছিলেন তখন, কিন্তু এখন কি করবেন? কাব্য ছুটার জন্য ছটফট করছে, কিন্তু ছুটতে পারছে না। কাব্য আপ্রাণ চেষ্টা করেও খুলতে পারছে না হাতে পায়ের বাঁধন। সেটা দেখে সাবিয়া একটা তৃপ্তি হাসি আসলো। সাবিয়া এবার বাঁকা হেসে বলে উঠল, কি সমস্ত শক্তি শেষ নাকি? ছুটতে পারছেন না? আমি না চাইলে আপনি ছুটতে পারবেন না, আর না এখান থেকে এক পাও নড়তে পারবেন। এবার বলুন তো, আমাকে কিডন্যাপ কেন করেছেন আপনি? কি স্বার্থ আছে এসবের পিছনে? এবার কি মেরে গুম করে দেওয়ার প্ল্যান এঁটেছিলেন? সাবিয়া, আমার হাতে পায়ের বাঁধন খোল। সাবিয়া রেগে বলে ওঠে, একদম ধমকাবেন না আমাকে, চোরের মায়ের বড় গলা। কথাটা আবারও প্রমাণিত হলো। আমাকে এখানে তুলে এনে আবার ধমকাচ্ছেন আমাকে। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। এত কিছুর পরও কি আপনার মন ভরেনি কাব্য ভাই? আপনি আজ আমাকে এখানে তুলে এনেছেন কেন? আবারও মারার জন্য তুলে এনেছেন? কিন্তু সেটা ভেবে থাকলে ভুল ভাবছেন আপনি। কারণ সাবিয়া আর আগের মতো নরম নয় যে চুপচাপ সেদিনের মতো মার সহ্য করে যাবে। বেশি কথা না বলে ছাড় আমাকে। ছাড়লে যাতে মারতে পারেন, আবারও তার জন্য ছাড়বো আপনাকে? আমি এসব কিছু করার জন্য তোকে এখানে আনিনি। সাবিয়া এবার বসা থেকে উঠে দাঁড়ায়, আর কাব্যর গাল চেপে ধরে বলে ওঠে, এখন তো ধরা পড়ে গেছেন, তাই এসব বলছেন? আমাকে কি বলদ মনে হয় আপনার? সাবিয়া, ছাড়, লাগছে আমার। মেয়েদের হাত মমতার হাত জানতাম, কিন্তু তোর হাতের স্পর্শ পেয়ে মনে হচ্ছে সেটা ভুল। চুপ, একদম চুপ, এত ডায়লগ দিবেন না। মেয়েদের বোঝার মতো মন মানসিকতা আপনার নেই, তাই এসব ডায়লগ দিবেন না। কিন্তু জেনে রাখুন, মেয়েরা প্রয়োজনে নরম, আবার গরমও।
সব জেনেছি। এবার স্যার আমাকে। আমার সারা শরীর ব্যথা করছে। এত শক্তি তোর মধ্যে কোত্থেকে এলো রে? সাবিয়া বাঁকা হেসে বলে উঠল, সবটা আপনার জন্য সম্ভব হয়েছে। এবার চুপচাপ মুখ খুলুন আর বলুন কেন এনেছেন আমাকে। সাবিয়ার এমন রূপ দেখে কাব্য কিছু বলার সাহস পাচ্ছে না। কে জানে কারণটা বললে রেগে আবার দুইটা লাগিয়ে দেয়। আগে ছাড়া পাই, তারপর না হয় বলবো, তখন দুই একটা দিতে আসলে আটকাতে তো পারবো, কিন্তু এখন তো সেটা পারবো না। এসব মনে মনে ভেবে কাব্য বলে উঠল, আগে আমার হাতে পায়ের বাঁধন খুলে দে, তারপর সবটা বলছি। আগে কারণ বলবেন, তারপর ছাড়বো। তার আগে আপনার মুক্তি নেই। বর্তমান। কাব্য কারণও বলেনি, আর সাবিয়া কাব্যর হাতে পায়ের বাঁধনও খুলেনি। তখন থেকে এভাবে পড়ে আছে কাব্য। সাদা পাগলের মতো এদিক সেদিক দৌড়াচ্ছে। সারা শপিং মল খুঁজে চলেছে তন্ন তন্ন করে, কিন্তু কোথাও সাবিয়াকে পাচ্ছে না। সাদাপের অবস্থা খুবই খারাপ। সারা শরীর ঘেমে গিয়ে অবস্থা খুবই করুণ। চোখগুলো কেমন অস্থির হয়ে এদিক সেদিক সাবিয়াকে খুঁজে চলেছে। সাদাপের অস্থির চোখের দিকে তাকালে যে কেউ বুঝতে পারবে ওই চোখে কতটা ভালোবাসা লুকিয়ে আছে। কতটা ভালোবাসলে কেউ এতটা অস্থির হয়ে খুঁজতে পারে কাউকে। সাদাপ এবার এক জায়গায় দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে ফোন লাগায় মনির সাহেবকে। ফোনটা ধরতেই সাদাপকে কিছু বলতে না দিয়েই মনির সাহেব উত্তেজিত হয়ে বলে ওঠে, সাদাপ, সাবিয়ার খোঁজ পেয়েছো? সাবিয়ার মা তো কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলছে। সাদাপ কথাটা শুনে চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস ফেলে নরম গলায় বলে ওঠে, সাবিয়াকে পাইনি আঙ্কেল। আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। আপনি আন্টি আর শেলার দিকে খেয়াল রাখুন। চিন্তা করবেন না, সাবিয়াকে ঠিক খুঁজে পাবো আমরা। কথাটা বলে সাদাপ মনির সাহেবকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা রেখে দেয় আর একটা জায়গায় বসে পড়ে মাথা নিচু করে চুলগুলো টেনে ধরে ভেজা গলায় বলে ওঠে, কোথায় চলে গেলে তুমি? প্লিজ ফিরে এসো। এতটুকু সময়ে তুমি হেনা নিজেকে পাগল মনে হচ্ছে। আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে। প্লিজ ফিরে এসো আমার কাছে। ভালোবেসে যত্ন করে আমার কাছে রেখে দিব। কোথাও হারাতে দেব না তোমাকে। প্লিজ ফিরে এসো আমার কাছে। কাব্য এখনো হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, আর সাবিয়া হাতে একটা রড নিয়ে কাব্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে। কাব্য সেটা দেখে ভয়ে শুকনো ঢুক গিলে বলে ওঠে, তুই এটা দিয়ে কী করবি? সাবিয়া কাব্যর কথা শুনে বাঁকা হাসলো। তারপর রডটা ঘোরাতে ঘোরাতে বলে উঠল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকাতে হয়। কথাটা জানেন নিশ্চয়ই। দেখ সাবিয়া, একদম বাড়াবাড়ি করবি না। তখন থেকে এমন শুরু করেছিস আমার সাথে। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি বয়সে তোর বড় আর তোর মামাতো ভাই। ও রিয়ালি? নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 1 আনাও নয়, তাই না? কিডন্যাপ করার সময় মনে ছিল না যে আমি ছোট, আপনার ফুফাতো বোন? তখন এসব কোথায় ছিল? হ্যাঁ, আপনার ওই গার্লফ্রেন্ড ঈশার কাছে। সাবিয়া দেখ, কথায় কথায় কিডন্যাপ করেছি কথাটা টেনে আনবি না। তোকে কিডন্যাপ করে নিজে কিডন্যাপ হয়ে গেছি তোর কাছে। এখন ইচ্ছে করেছে নিজের চুল নিজে টেনেছিলি। আর ওই 3rd ক্লাস মেয়েটার কথা আমার সামনে বলবি না। ওই মেয়ের কথা মনে হলে গা গুলায় বমি আসে। গিরগিটির থেকেও খুব তাড়াতাড়ি আপনি রং বদলান কাব্য ভাই। আপনার থেকে গিরগিটির প্রশিক্ষণ নেওয়া দরকার, যে কিভাবে এত দ্রুত রং পাল্টানো যায়। মুখ সামলে কথা বলবি সাবিয়া, নয়তো খুব খারাপ হয়ে যাবে। কাব্য ধমক দেওয়ার সাথে সাথে সাবিয়া কাব্যর মুখে রডটা ঢুকে দিয়ে রেগে বলে ওঠে, এই একদম ধমক দিবেন না। আপনার খায়ও না পড়িও না যে ধমক দিবেন আমাকে। আর এত কথা আপনাকে বলতে বলিনি আমি। যেটা জানতে চাইছি সেটা বলুন, নয়তো এখান থেকে বাড়ি ফিরতে হবে না, সোজা কারাগারে ঢুকাবো। তো ভালোই ভালোই বলুন, এখানে তুলে এনেছেন কেন? মুখে রড থাকার কারণে কাব্য কিছু বলতে পারছে না, তাই মুখ দিয়ে আওয়াজ বের করছে যাতে সাবিয়া মুখ থেকে রডটা সরায়, কিন্তু সাবিয়া সেটা বুঝতে পেরেও সরায় না। এত সিগন্যাল দিয়ে কোনো লাভ হবে না। আগে আমার উত্তর চাই, কেন তুলে এনেছেন এখানে? মাথা নাড়িয়ে উত্তর দিন। বলবেন কি বলবেন না? যদি বলেন তো সরাবো, নয়তো এই রড দিয়ে মাথা 2 ভাগ করে ফেলবো। সাবিয়ার কথা শুনে কাব্যর চোখ বের হওয়ার উপক্রম, তাই কাব্য জলদি মাথা ঝাঁকিয়ে বোঝায় সে বলবে কেন তুলে এনেছে। সেটা দেখে সাবিয়া মুচকে হাসলো, তারপর ইশারা করলো বলার জন্য। কাব্য এবার বলতে শুরু করে, তোকে সারপ্রাইজ দিয়ে এতদিনের করা সব খারাপ আচরণের জন্য সরি বলে তোর সাথে বন্ধুত্ব করার জন্য তুলে এনেছিলাম। সাবিয়া কাব্যর কথা শুনে বোকা বনে গেল। এভাবে তুলে না এনে ভালো করে বললেই তো হতো। এভাবে তুলে আনার কি মনে হয়? সাবিয়া এবার রেগে কাব্যের পিঠে ধুমধাম কয়টা কিল ঘুষি বসিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, ইচ্ছে করতেছে মেরে দাঁত ভেঙে দিতে আপনার। পাগল আপনি?
এভাবে তুলে এনেছেন সরি বলে বন্ধুত্ব করার জন্য। লাইক সিরিয়াসলি, ওই দিক দিয়ে আমার পরিবারের সবাই আমাকে খুঁজে না পেয়ে হয়তো চিন্তা করতে করতে অস্থির হয়ে পড়েছে। আর আপনি এমন বোকার মতো কাজটা কিভাবে করতে পারলেন? আপনি তো আমার বাসাতেও যেতে পারতেন। কাব্য মায়ের খেতে খেতে শেষ। কাব্য নিজেকে সামলে বলে উঠল, বোন আর মারিস না। আর তুই তো আমার সাথে দেখাই করতে চাইতি না, তাই এই ব্যবস্থা। মাথা নিচু করে কাব্য বলল। সেটা দেখে সাবিয়া আরও রেগে বলে ওঠে, তাই নিজের স্বার্থসিদ্ধির জন্য আমাকে এভাবে তুলে এনেছেন? আর কত ক্ষতি করবেন আপনি আমার? আপনাকে আমি পুলিশে দেব। আপনাকে আরও আগেই পুলিশের হাতে তুলে দেওয়ার দরকার ছিল, তবে আজ হয়তো এমন কিছু হতো না। কিন্তু এবার আর কোনো ছাড় নেই। এবার ছাড় দিলে দেখা গেল ভবিষ্যতে আপনি আরও বড় কোনো ঘটনা ঘটিয়ে ফেলেছেন। তাই শাস্তি পাওয়ার জন্য তৈরি হন কাব্য ভাই। সাবিয়া দেখ, এমন কিছুই করবি না তুই। আমি জাস্ট একদম চুপ। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। এবার যা করার পুলিশ করবে। কত বড় সাহস! ছোট একটা কারণে আমাকে তুলে এনেছে, আমার পরিবারকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে। আর আমি যে কষ্ট পাচ্ছি তার কি হবে? কাব্য কথাটা কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে। সাবিয়া এবার কাব্যের দিকে তাকায় আর বলে ওঠে, আপনার কষ্ট তো আমাকে তুলে এনেছেন কেন? আপনার কষ্ট কমানোর ওষুধ তো আপনার ঈশাব্যাপী, তো তার কাছে না গিয়ে আমাকে তুলে এনেছেন কেন? সাবিয়া, তুই এতটা অবুঝ নস যে বুঝতে পারছিস না আমার কষ্টের কারণটা কি। আমি কোনো কবিরাজ কিংবা বিজ্ঞানী না যে কষ্টের কারণ জেনে তার ওষুধ দিব। সাবিয়া প্লিজ এতটা কঠোর হইস না আমার প্রতি। আমাকে ক্ষমা করে দে দয়া করে। আয় না, আমরা অন্য সব মামাতো ফুফাতো ভাই বোনের মতো স্বাভাবিক জীবন কাটাই। আমি পারছি না এত কষ্ট যন্ত্রণা সহ্য করে বাঁচতে। ঈশা যদি আমাকে না ঠকাতো তবে হয়তো আমার মধ্যে মনুষ্যত্ব বোধটাই আসতো না। আগের মতোই হয়তো পশুর মতো আচরণ করতাম। কিন্তু এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমি কি করেছি, কতটা কষ্ট আমার পরিবারকে দিয়েছি, কতটা খারাপ আচরণ করে তোকে কষ্ট দিয়েছি। আমাকে তুই ক্ষমা করে দিয়ে নতুন করে বাঁচার সুযোগ করে দে দয়া করে। কাব্য কথাগুলো বলতে গিয়ে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সাবিয়া সেটা দেখে একটু খারাপ লাগছে না। ছেলে মানুষকে সহজে কাঁদতে দেখা যায় না, কিন্তু যখন তারা কাঁদে তখন সে দৃশ্য চোখে পড়লে খুবই খারাপ লাগে। কিন্তু সাবিয়া নিজেকে যতটা সম্ভব কঠোর রাখার সেটা রাখতে চাইছে। সাবিয়া কাব্যকে কিছু না বলে রুমটার বারান্দায় চলে যায়। সাদাব পুলিশ স্টেশনে রিপোর্ট করে ফিরছিল, তখন একটা জায়গায় সাদাবের চোখ আটকে যায়। সাদাবের মুখে অটোমেটিক হাসি ফুটে ওঠে। সাদাব দৌড়ে সেখানে যায় আর সামনে থাকা মানুষটাকে জড়িয়ে ধরে। সাদাব সামনে থাকা মানুষটাকে ছেড়ে দাঁড়ায়। সামনে থাকা মানুষটি আর কেউ নয়, সাদাবের বেস্ট ফ্রেন্ড নিলয়। আর নিলয় একজন সিআইডি অফিসার। সাদাব নিলয়কে হাসি মুখে বলে ওঠে, দোস্ত, তুই এসে আমার বিরাট বড় উপকার করলি। একটা ফোনে যে তুই চলে আসবি ভাবতে পারিনি আমি। তোর এত বড় বিপদ আর আমি আসবো না, সেটা কি হয় নাকি? দোস্ত, তোকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। এখন বল না, সাবিয়ার ফোনের লোকেশন ট্র্যাক করতে পেরেছিস কিনা? পেরেছি। আর ভাবির লাস্ট লোকেশন যেখানে ছিল সেখানেই তোকে নিয়ে যাব এখন। চল আমার সাথে। সাদাব তার বন্ধু নিলয়কে আবারও জড়িয়ে ধরলো আর সাথে সাথে কেঁদে ফেললো। সাদাব কেঁদে কেঁদে বলে উঠল, তোর মতো বন্ধু থাকা ভাগ্যের ব্যাপার। আমার সাবিয়াকে খুঁজে দেওয়ার জন্য তোর কাছে সারা জীবন ঋণী থাকবো আমি। আরে ভাই, এখন মেয়েদের মতো কাঁদিস না প্লিজ। আর এখনও ভাবিকে খুঁজে পাইনি, আগে খুঁজে পাই তারপর তোর এই সেন্টিমার্কা মুভি দেখবো। এখন তাড়াতাড়ি চল, নয়তো দেরি হয়ে যাবে। সাদাব সম্মতি জানালে দুজন রওনা হয় সাবিয়ার খোঁজে। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম কাব্য ভাইকে ছেড়ে দেব, তাই যেই ভাবা সেই কাজ। বারান্দা থেকে রুমে এসে কাব্য ভাইয়ের হাতে পায়ের বাঁধন খুলছি আর বলছি ওনাকে, ছেড়ে দিচ্ছি মানে এই নয় যে আপনাকে ক্ষমা করে দিয়েছি। এটা আপনার লাস্ট চান্স। সামনে থেকে আমার সাথে এমন কিছু করার আগে দুইবার আজকের ঘটনা ভেবে নেবেন, নয়তো দ্বিতীয়বার কোনো ওয়ার্নিং দিব না, সোজা শাস্তি দেব। আর সেটা সম্পূর্ণ আমার নিয়মে, তাই সাবধান। কথাটা বলে কাব্য ভাইয়ের হাতে পায়ের বাঁধন খুলে দিয়ে বিছানায় চাদরটা রেখে ফিরতে গেলেই কাব্য ভাই আমার গলায় ওনার এক হাত পেঁচিয়ে আর এক হাত দিয়ে আমার দুই হাত পিছনে মুচড়ে ধরে। আমি ছোটার চেষ্টা করতেই উনি বলে ওঠে, এতক্ষণ অনেক ভালো মানুষের রূপ দেখিয়েছি, কিন্তু আর নয়, এবার একটু নিজের রূপটা দেখাই। গলায় এমনভাবে চেপে ধরেছে যে ঠিক করে কথা বলতে পারছি না, তাই ভাঙ্গা ভাঙ্গা গলায় বললাম, কুকুরের লেজ কখনো সোজা হয় না। এই সাবিয়া, মুখ সামলে কথা বলবি, নয়তো এখানে শেষ করে দেব তোকে। তখন থেকে আমাকে যা তা বলে অপমান করে শাসিয়েছিস, এবার একটা বাজে কথা বলবি
আর ঘাড় থেকে গলাটা আলাদা করে ফেলবে একদম। তুই একটা কাপুরুষ, তাই পিছন থেকে হামলা করছিস। সাহস থাকে তো সামনাসামনি আয়, তোর চোখ তুলে হাতে ধরিয়ে দিব। কাব্য সাবিয়ার কথা শুনে পকেট থেকে একটা ব্লেড নিয়ে সাবিয়ার গলায় চেপে ধরে। ধারালো ব্লেড হওয়ায় হালকা চেপে ধরাতে কেটে রক্ত ঝরছে। সাবিয়া চোখ বন্ধ করে নেয় আর কাব্য বলে ওঠে, আর একটা বাজে কথা বলবি, সত্যি সত্যি লাশ ফেলে দেব তোর। সাবিয়ার চোখ দিয়ে পানি ঝরছে। সাবিয়া কাব্যর আচরণে একটু অবাক হয়নি। সাবিয়া এখন শুধু ভাবছে কিভাবে ওর হাত থেকে ছুটবে। আগের সাবিয়া হলে এতক্ষণে কেঁদে ভাসিয়ে দিত, কিন্তু এখনকার সাবিয়ার সাথে আগের সাবিয়ার অনেক পার্থক্য। তাই সাবিয়া নিজেকে শান্ত রেখে ভাবছে কিভাবে ছাড়া পাবে কাব্যর হাত থেকে। কাব্য আবারও বলে উঠল, তোর সত্যি পাখনা গজিয়েছে রে, অতিরিক্ত সাহস দেখানোর পাখনা। আর মেয়েদের পাখনা গজানোটা আমার একদম পছন্দ নয়, তাই তোর পাখনা কাটার জন্য এখানে তুলে নিয়ে আসা। আমি তোর সাথে কোনো বন্ধুত্ব করতে তুলে নিয়ে আসিনি, আমি তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তোকে তুলে এনেছি। তুই মিথ্যা নাটক সাজিয়ে আমার থেকে ঈশাকে কেড়ে নিয়েছিস, আমি সেটা বুঝিনি ভেবেছিস। কয়েকটা ছবি আর পেপারস দেখাইলে আমার ভালোবাসার উপর আমি অবিশ্বাস করব ভাবলি কি করে? কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল সেসবই সত্যি, কিন্তু আমি গত 13 দিনে সব হিসাব মিলিয়েছি আর এটা বুঝতে পেরেছি সব তোর ষড়যন্ত্র। তাই তোকে এখানে তুলে এনেছি তোর বদনাম করার জন্য। তুই যাতে সমাজে কারোর সামনে মুখ না দেখাতে পারিস তার জন্য তুলে এনেছি। এটাই হবে তোর শাস্তি আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নেওয়ার জন্য। কিন্তু তুই উল্টো চাল ছেলে দিলি, তাই এতক্ষণ এত নাটক করতে হলো। সত্যি তোরা মেয়েরা খুব বোকা, কিন্তু তোরা বোকা হলেও তোদের ভাবটা বেশি, বুঝলি? আমি তোর কাছে মাপ চাই আর তুই ভাব দেখাস আমার সাথে। আমাকে তুই একটা মেয়ে হয়ে এভাবে শাসালি আর আমি সেটা মুখ বুজে সহ্য করব? কিন্তু আমি তো এত ভালো ছেলে নই যে সব সহ্য করব মুখ বুজে। এতক্ষণ হাত পা বাঁধা ছিল তাই কিছু করতে পারিনি, কিন্তু এখন সব কিছু গুনে গুনে শোধ তুলব। আর তুই কি করে ভাবলি রে তোকে আমি এত ঘৃণা করতাম, আর এই 13 দিনে আমি এতটাই ভালো হয়ে যাব যে তোর কাছে ক্ষমা চাইব? তোর মুখে থুতু দিতে খুবই ইচ্ছে করতেছে রে, আর আমি আমার ইচ্ছা অপূর্ণ রাখবো না একদমই। কথাটা বলেই সাবিয়া কাব্যর হাঁটুতে একটা লাথি দেয় পা দিয়ে, আর কাব্য টাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়ে। আর সাবিয়ার গলা কিছুটা কেটে যায়, কারণ কাব্য নিচে পড়ে যাওয়ার হাতটা সাবিয়ার গলা থেকে সরে যায় আর হঠাৎ সরে যাওয়ায় কেটে যায়। ভাগ্য ভালো কাব্য তেমনভাবে ব্লেডটা ধরেনি, নয়তো সাবিয়ার গলা মাথা থেকে সত্যি সত্যি আলাদা হয়ে যেত। সাবিয়া তার এক হাত গলায় দিয়ে কাব্যের মুখে থুতু দেয় আর রেগে চিৎকার করে কাব্যর গলা চেপে ধরে বলে ওঠে, তোর মতো ছেলেকে একসময় ভালোবেসেছিল ভাবতে ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তুই এতক্ষণ কি যেন বললি যে মেয়েদের পাখনা গজানো তোর পছন্দ নয়, মেয়েরা বোকা তাই না? তুই তো মানুষ জাতির কলঙ্ক করে। তুই তো একটা মেয়ের গর্ভেই ছিলি 10 মাস 10 দিন। একটা মেয়ের জন্যই তো তুই এই পৃথিবীতে এসেছিস, আবার তুই একটা মেয়েকেই ভালোবেসেছিস। তবে তুই কিভাবে মেয়েদের এতটা ছোট করে কথা বলতে পারলি? হ্যাঁ? কাব্য সাবিয়ার দিকে নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু সাবিয়া এমনভাবে ধরেছে যে ছাড়াতে পারছে না। এবার সাবিয়ার গলা থেকে হাতটা সরিয়ে কাব্যর গালে ঠাস ঠাস করে কয়টা থাপ্পড় বসিয়ে আবারও বলে ওঠে, তুই আরও কি যেন বলছিলি যে ষড়যন্ত্র করে তোর ভালোবাসাকে কেড়ে নিয়েছি, তার জন্য আমার বদনাম করবি। আসলে তোদের মতো মানুষের উপকার করতে নেই। তোর ভালোর জন্য ওই অশুভ মেয়েটার বিরুদ্ধে জলজ্যান্ত প্রমাণ দিলাম, কিন্তু তুই ভালোবাসায় অন্ধ। বিশ্বাস নিয়ে বসে আছিস যে নিজের মন গড়া কথা নিয়ে আমার ক্ষতি করতে এসেছিস। ভালোবাসায় এতটাও অন্ধ হওয়া ভালো নয় যেটাতে নিজের কিংবা অন্য কারো ক্ষতি হয়। এখন তোর আর গাদার মধ্যে কোনো পার্থক্য নেই। একটু বুদ্ধি থাকলে তুই আজকের মতো জঘন্য কাজটা করতে পারতি না। সবটা আবেগ দিয়ে না ভেবে মাথা খাটাতি, তবে আজ এসব হতো না। কিন্তু তুই তো গাদার থেকেও অদম। আর তুই যে 13 দিন ভালো হওয়ার ছেলে নয় সেটা আমি ভালো করেই জানি, তাই তোকে ক্ষমা করিনি আর না ক্ষমা করব। সাবিয়া কথাটা বলে কাব্যর গলা থেকে হাত সরিয়ে উঠাতে নিলে কাব্য সাবিয়াকে ঝাড়ি দিয়ে ফেলে দেয়। তখন সাবিয়া গিয়ে খাটে পড়ে যায় আর কাব্য সাবিয়ার দিকে এগিয়ে যায়, কিন্তু কাব্য কিছু করার আগে সাবিয়া কাব্যর পেটে লাথি দিয়ে উঠে দাঁড়ায় আর ফ্লোর থেকে রডটা উঠিয়ে কাব্যর মাথায় রড দিয়ে আঘাত করে। কাব্য সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। সেটা দেখে সাবিয়া কাব্যর ফোনটা পকেট থেকে বের করে ফোন লাগায় কাউকে। হসপিটালের বেডে অজ্ঞান অবস্থায় পড়ে আছে সাদাব ভাইয়া, ওনার পাশে বসে আছি আমি আর একজন ডাক্তার আমার গলায় ব্যান্ডেজ করে দিচ্ছে।
অজ্ঞান অবস্থাতেও সাদাব ভাইয়া আমার হাত খুব শক্ত করে আঁকড়ে ধরে আছে, যেন ছেড়ে দিলেই আমি তাকে ছেড়ে চলে যাব। আমি এক দৃষ্টিতে সাদাব ভাইয়ের দিকে তাকিয়ে আছি, এভাবে কত শান্ত দেখাচ্ছে তাকে। কিন্তু কে বলবে এই ছেলেকে কিছুক্ষণ আগে তুল কালাম বাঁধিয়েছিল, যার পরিণাম এখন সে অজ্ঞান। কথাটা ভেবেই আমি মুচকে হাসলাম আর ভাবতে লাগলাম কিছুক্ষণ আগের ঘটনা, ফ্ল্যাশব্যাক। আমি কাব্য ভাইয়ের ফোন নিয়ে বাবাকে ফোন দিচ্ছিলাম, তখন দরজায় শব্দ হওয়ায় আমি ফোনটা রেখে দরজার দিকে তাকাই। আমি গলায় হাত দিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছি আর ভাবছি কাব্য ভাই কি এখানে একা ছিল, নাকি তার সাথে আরও কেউ ছিল যারা এখন দরজা ধাক্কাচ্ছে। যে বা যারাই হোক না কেন, আমি নিজের আত্মরক্ষা করবই করব। আমি এসব ভাবতে ভাবতেই সামনে এগিয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎ করে দরজাটা ভেঙে যায় আর দুজন লোক ভিতরে প্রবেশ করে। আমি তাদের মুখের দিকে না তাকিয়ে একজনের পেটে লাথি দিয়ে আরেকজনের নাকে ঘুষি দেই। দুজনেই ফ্লোরে ছিটকে পড়ে। তখন আমি একজনকে ফ্লোর থেকে উঠাতে গেলে আমার চোখ আটকে যায়, কারণ আমার সামনে সাদাব ভাইয়া, আর সাদাব ভাইয়ার নাকে ঘুষি দেওয়াতে নাক দিয়ে গলগলিয়ে রক্ত পড়ছে। আমি অবাক হয়ে সাদাব ভাইয়ের দিকে তাকিয়ে আছি, আর সাদাব সাবিয়াকে দেখে যেন দেহে প্রাণ ফিরে পায়। সাদাবের নাক দিয়ে যে রক্ত পড়ছে তাতে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সাদাব সাবিয়াকে তার সামনে পেয়ে আর কিছু না ভেবেই সাবিয়াকে টেনে বুকে আগলে নেয়। এতক্ষণ সাবিয়াকে হারানোর ভয়ে সাদাব খুবই অস্থির হয়েছিল, তাই সাবিয়াকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। জড়িয়ে ধরে আর পাগলের মতো কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, সাবিয়া, আমার সাবিয়াকে খুঁজে পেয়েছি আমি। আমার সাবিয়া সুস্থ আছে। আমার সাবিয়াকে আমি খুঁজে পেয়েছি। আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। তুমি এবার থেকে আমার সাথে থাকবে। আমি তোমাকে আর একা কোথাও যেতে দেব না। তুমি আমার সাথে থাকবে, আমার কাছে থাকবে। সাদাব ভাইয়ের কথাগুলো বলছে আর আমাকে শক্ত করে আঁকড়ে ধরেছে। আমি খুব অবাক হচ্ছি সাদাব ভাইয়ের কথা শুনে, তার পাশাপাশি গলায়ও খুব ব্যথা পাচ্ছি। আমি যে ওনাকে বলবো ছাড়তে, সেটা বলতে যেন কথা গলায় আটকে যাচ্ছে, এভাবে চেপে ধরায়। তারপরও আমি অনেক কষ্টে বলে উঠি, সাদাব ভাই ছাড়ুন আমাকে, আমার ব্যথা লাগছে। সাবিয়ার এমন দুর্বল গলা শুনতে পেয়ে সাদাব ফুঁসে আসে। সাদাব কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সাবিয়াকে এভাবে জড়িয়ে ধরে রাখায়, তাই সাদাব ফুঁসে আসার সাথে সাথে সাবিয়াকে ছেড়ে দেয়। আমি ছাড়া পেয়ে গলায় হাত দিয়ে বড় করে কয়েকটা শ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়াই। গলায় চাপ লাগার কারণে ব্যথাটা খুব বেশি করছে, গলায় আর রক্ত পড়ছে অনেক। আমি চোখ মুখ কুঁচকে ফেলি ব্যথায়, দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। অন্যদিকে সাদাবও সোজা হয়ে দাঁড়ায় আর সাদাবের চোখ যায় সাবিয়ার দিকে। সাবিয়া কেমন যেন করছে। সাদাব এবার সাবিয়ার দিকে ভালো করে তাকায় আর চোখ আটকে যায় সাবিয়ার গলায় থাকা হাতের দিকে। যে হাত দিয়ে গলা চেপে ধরেছে সেখানে স্পষ্ট রক্ত দেখা যাচ্ছে। সাদাব রক্ত দেখে ঘাবড়ে যায়। এক ঝটকায় সাবিয়াকে নিজের কাছে এনে সাবিয়ার হাতটা খুব শক্ত করে ধরে, যে হাতটা গলায় ছিল সাবিয়ার, আরেক হাত সাবিয়ার গালে দিয়ে পাগলের মতো বলে ওঠে, রক্ত, এত রক্ত কেন? তোমার কি হয়েছে সাবিয়া? এত রক্ত কেন? সাবিয়া কথা বলো, কি হয়েছে বলো না। নিলয় দেখ না, সাবিয়া আমার সাথে কথা বলছে না। সাবিয়া কেমন যেন করতেছে, ও অনেক রক্ত পড়ছে। নিলয় আর কিছু বলার আগে সাদাব ঢলে পড়ে সাবিয়ার উপর। অতিরিক্ত চিন্তার ফলে সাদাব জ্ঞান হারায়। সাবিয়া কোনো মতে নিজেকে সামলে নেয়। নিলয় এতক্ষণ নীরব দর্শকের মতো তার বন্ধুর পাগলামিগুলো দেখছিল। তখন যে সাবিয়ার লাথি খেয়ে নিচে পড়েছিল, এখনও সেখানে বসে আছে আর সবটা দেখছিল। কিন্তু এখন আর চুপচাপ বসে থাকলে চলবে না, তাই নিলয় গিয়ে সাবিয়ার থেকে ছাড়াতে নিলে সাবিয়া সাদাবের উপরে পড়ে যায়। সাদাব সাবিয়ার হাতটা এখনও খুব শক্ত করে ধরে রেখেছে, যার কারণে সাবিয়াও সাদাবের উপরে পড়ে যায়। সাবিয়া হাত ছাড়াতে চায় কিন্তু পারে না। নিলয় সেটা দেখে এমন একটা মুহূর্তেও মুচকে আসে আর সাবিয়াকে বলে, তুমি একটু সাথে সাথে এসো। সাবিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানায় আর নিলয় সাদাবকে পাজা কোলে করে নেয়। আর সাবিয়াও আরেক হাত গলায় দিয়ে অনেক কষ্টে সাথে সাথে যায়। তারা বাড়িটা থেকে বেরিয়ে নিলয়ের গাড়িতে ওঠে। সাদাব আর সাবিয়াকে নিলয় গাড়িতে বসিয়ে তার ড্রাইভারকে বলে তাদের হসপিটালের পৌঁছে দিতে। সে কাব্যকে নিয়ে আসছে। সাদাবের ফ্রেন্ড নিলয় আর শিলা, যার কারণে সাবিয়া নিলয়কে চিনে আর নিলয় কাব্যকে চিনে শিলার মাধ্যমে, তাই চিনতে কারো কোনো অসুবিধা হয়নি। বর্তমান সাদাব ভাইয়া ঘুমিয়ে আছে। ডাক্তার বলেছে অতিরিক্ত চিন্তার কারণে জ্ঞান হারিয়েছে। চিন্তার কোনো কারণ নেই, সাদাব ভাইয়া এখন ঘুমাবে। আর আমাকে ডাক্তাররা কেবিনে শিফট করতে চেয়েছিল, কিন্তু সাদাব ভাইয়ের জন্য পেরে ওঠা হয়নি, তাই তারা বাধ্য হয়ে আমাকে বসিয়ে রেখে গলায় ব্যান্ডেজ করে দেয়। এই কেবিনে ডাবল বেডও নেই যে একটু রেস্ট নিব।
খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমালে ভালো লাগতো, কিন্তু সেটা এখন সম্ভব নয়। ব্যান্ডেজ করা শেষ হলে ডাক্তার চলে যায় আর কিছুক্ষণ পর ভিতরে প্রবেশ করে নিলয় ভাইয়া। নিলয় ভাইয়া আমার জন্য স্যুপ নিয়ে আসে আর আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, সাবিয়া তুমি স্যুপটা খেয়ে নাও। আমি কিছু বলতে গেলে গলার কাটা জায়গায় কেমন ব্যথা অনুভব করি, যেন গলার রগ ছিঁড়ে যাবে। আর নিলয় ভাইয়া সেটা বুঝতে পেরে বলে ওঠে, কথা বলো না তুমি, গলায় বেশ ভালোই জখম হয়েছে, কথা বললে সমস্যা হবে। আর ডাক্তারও বলেছে কথা না বলে চুপ থাকতে, যতদিন গলার কাটা নাগা শুকায়। কথা বললে সমস্যা আরও বাড়তে পারে, তাই চুপ থাকাই শ্রেয়। আমি নিলয় ভাইয়ের কথা শুনে চুপ করে যাই আর ইশারায় বোঝাই যে আমি স্যুপ খাই না। নিলয় ভাইয়ের সেটা বুঝতে বেশ বেগ পেতে হলো, কিন্তু বোঝার পর বলে ওঠে উনি, এখন এটাই খেতে হবে, ডাক্তার বলেছে এখন ভারী খাবার একদম খাওয়া যাবে না, তাই একটু কষ্ট করে খেয়ে নাও। আমি মেনে নেই নিলয় ভাইয়ের কথা আর চুপচাপ খাওয়া শেষ করি। খাওয়ার পর আমি আবারও ভাইয়াকে ইশারায় কিছু একটা বলতে চাইছি, কিন্তু উনি কিছুই বুঝতে পারছে না। তাই নিলয় ভাইয়া তার ফোনটা আমার হাতে দিয়ে বলে ওঠে টাইপ করতে, যা বলতে চাইছি। আমিও টাইপ করে ভাইয়ার দিকে ফোনটা এগিয়ে দেই। নিলয় দেখে সাবিয়া তাকে বলেছে, বাবাকে জানিয়ে দিন ভাইয়া আমি ঠিক আছি, নয়তো চিন্তায় মরেই যাব। শিলাকে ফোন করেছিলাম কিন্তু ধরেনি, আর তোমার বাসার কারো ফোন নাম্বার তো আমার কাছে নেই, তাই আমি সাদাবের বাবা মানে আঙ্কেলকে জানিয়ে দিয়েছি তোমরা হসপিটালে আছো, আর উনি যাতে তোমার বাসার সবাইকে নিয়ে হসপিটালে চলে আসে। আমি ওনার কথার পরিবর্তে ইশারায় ধন্যবাদ জানাই, কিন্তু পরক্ষণে মনে পড়ে কাব্য ভাইয়ের কথা আর ফোনটা নিয়ে টাইপ করে ভাইয়ের দিকে বাড়িয়ে দেই, যাতে লেখা কাব্য ভাই কোথায়, ওনার কি অবস্থা এখন। নিলয় ভাইয়া সেটা দেখে বলে ওঠে, কাব্য এই হসপিটালে ভর্তি আছে, একটু আগে জ্ঞান ফিরেছে, কিন্তু তোমাদের দুজনের এই অবস্থা কিভাবে হলো। নিলয়ের কথা শুনে আমি মাথাটা নিচু করে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও টাইপ করি। অনেক কাহিনী, কিন্তু সেটা ফোনে টাইপ করে বলা সম্ভব নয়, তাই যতদিন না আমি সুস্থ হচ্ছি, ঠিক করে কথা বলতে পারছি, ততদিন কাব্য ভাইকে একটু নজরে রাখুন। আমার কথা শুনে নিলয় ভাইয়া খুব অবাক হয়, কিন্তু উনি বেশি কিছু না ভেবে চলে যায় কাব্যের ব্যবস্থা করতে। সাবিয়া যখন বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই তাকে এখন কাব্যের উপর নজর রাখতে হবে। 2 ঘন্টার পর সাদাবের জ্ঞান ফিরে, আর জ্ঞান ফেরার পর সাদাব নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে, আর তার পাশে সাবিয়াকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়, তার হাতের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। সাদাব সেটা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু পরক্ষণেই সাদাবের মনে পড়ে যায় তখন সাবিয়ার গলায় রক্ত দেখেছিল। তাই সাদাব শোয়া থেকে লাফিয়ে উঠে বসে, হাতে টান অনুভব হওয়ায় ঘুমটা ভেঙে যায়। আমার খুব বেশি খারাপ লাগছিল, আর কখন যে চোখ লেগে যায় বুঝতে পারিনি। আমি ঘুম থেকে উঠে ছোট ছোট চোখ করে সামনে তাকিয়ে দেখি সাদাব ভাইয়ের জ্ঞান ফিরেছে। আমি সেটা দেখে মুচকে হেসে কিছু বলবো, কিন্তু গলায় আবারও সেই ব্যথা অনুভব হয়, তাই চুপ করে যাই। আর সাদাব ভাইয়া আবারও উত্তেজিত হয়ে আমার গলায় ব্যান্ডেজ করা জায়গায় হাত দিয়ে বলে ওঠে, তুমি ঠিক আছো? গলায় কি হয়েছে তোমার? রক্ত কেন ছিল এখানে? এখন ব্যান্ডেজ করা কেন এখানে? আমি কি বলবো এখন? কিছুই তো বলতে পারছি না। উফ, খুব বিরক্ত লাগছে এখন, কথা বলতে না পারলে কার ভালো লাগে। আমি চুপ করে আছি বলে সাদাব ভাই আবারও বলে ওঠে, এই সাবিয়া তুমি আমার সাথে কথা কেন বলছো না? তোমার কি হয়েছে বলো আমাকে। সাদাব ভাইয়ের কথাটা কিছুটা জোরে বলে ওঠে, যার ফলে বাইরে থেকে সাবিয়ার বাবা মা বোন আর সাদাবের বাবা মা আর নিলয় ভিতরে প্রবেশ করে। সাবিয়ার পরিবার আর সাদাবের পরিবার অনেক আগে এসেছে হসপিটালে, কিন্তু তারা ঘুমাচ্ছিল বলে নিলয় তাদের জাগাতে বারণ করে, তাই তারা বাইরে অপেক্ষা করছিল তাদের ঘুম ভাঙার জন্য। কিন্তু এখন সাদাবের কথা শুনে সবাই ভিতরে আসে। সাদাব তার বাবাকে দেখে বাচ্চাদের মতো অস্থির হয়ে বলে ওঠে, বাবা দেখো না, সাবিয়া আমার সাথে কথা বলছে না আমাকে সাবিয়ার কি হয়েছে। ও বাবা, তুমি সাবিয়াকে বলো না আমার সাথে কথা বলতে, বলো না বলতে ওর কি হয়েছে। আমার যে বড্ড কষ্ট হচ্ছে বাবা, একটু কথা বলতে বলো না আমার সাথে। সাদাব ভাইয়ের কথাগুলো বলার সময় চোখের কোণে পানি জমা হয়। ওনাকে এমন করতে দেখে আমি অবাকের উপর অবাক হচ্ছি। আজ নতুন করে সাদাব ভাইকে দেখছি, এমন পাগলামি কেন করছে উনি? উনি আমার জন্য এতটা চিন্তিত, সেটা তো ওনাকে আগে দেখে মনে হয়নি। আচ্ছা, ওনার মনে কি আমার জন্য কোনো ফিলিংস আছে? ইস, কি ভাবছি আমি এসব। ধ্যাত, এমন কিছুই হবে না। মনে মনে এসব ভাবছি আর সাদাব ভাইকে দেখছি। সাদাব ভাইয়ের এমন অবস্থা দেখে আঙ্কেল মানে সাদাব ভাইয়ের বাবা বলে ওঠে, তুই একটু শান্ত হ সাদাব, সাবিয়া ঠিক আছে এখন। সাবিয়া ঠিক থাকলে ওর গলায় ব্যান্ডেজ কেন, আর আমার সাথে কথা কেন বলছে না? সাবিয়া ঠিক নেই। সাদাব ভাই এবার আমার কাঁধে হাত দিয়ে ঝাঁকিয়ে বলে ওঠে, এই সাবিয়া আমার সাথে কথা বলো, তুমি বলো আমাকে তোমার কি হয়েছে, একটু বলো না আমায়, এমন চুপ করে থেকো না প্লিজ।
তোমার চুপ থাকাটা আমার ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। প্লিজ কথা বলো আমার সাথে। ঝাঁকুনির ফলে আবারও গলায় ব্যথা পাচ্ছি, তাই চোখটা বন্ধ করে ফেলি আমি। সেটা দেখে নিলয় ভাইয়া বলে ওঠে, সাদাব তুই শান্ত হ, আমি তোকে সবটা বলছি সাবিয়ার কি হয়েছে। আর শিলা, তুই সাবিয়াকে নিয়ে পাশের কেবিনে যা, সাবিয়ার বিশ্রাম নেওয়া দরকার। এতক্ষণ সাদাবের জন্য সেটা সম্ভব হয়নি, এখন তুই সাবিয়াকে নিয়ে যা। নিলয় ভাইয়ের কথা শুনে সাদাব ভাইয়া এবার হাতের স্যালাইনের ক্যানেলটা একটানে খুলে আমাকে জড়িয়ে ধরে বলে ওঠে, না সাবিয়া কোথাও যাবে না, সাবিয়া আমার কাছে থাকবে। তোমরা যাও এখান থেকে, সাবিয়া আমার কাছে থাকবে। আমি সাবিয়াকে আর একা ছাড়বো না, আমার কাছে রাখবো আমার সাবিয়াকে। ছেড়ে দিলে আবার হারিয়ে ফেলবো, আমি যেতে দেবো না সাবিয়াকে। সাদাব ভাইয়ের পর এমন অস্বাভাবিক আচরণে আমি খুবই অবাক হচ্ছি। উনি এমন পাগলামি কেন করছে? আমার মাথা এসব ভাবনায় পুরো পাগল পাগল অবস্থা। সাদাব, সাবিয়া তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না, পাশের কেবিনেই আছে। সাবিয়ার শরীর ভালো নয়, একটু রেস্ট নিতে দাও। না, সাবিয়া কোথাও যাবে না, আমার সাথে থাকবে। আর সাবিয়াকে পাশের কেবিনেও যেতে দেব না, আমার কাছেই থাকবে। কথাটা বলে সাদাব ভাইয়া আমাকে কোলে তুলে নেয় আর বেডে শুয়ে দেয়। সেটা দেখে আমার চোখ বড় বড় হয়ে যায়। উপস্থিত সবাই অবাক চোখে সাদাবের দিকে তাকিয়ে আছে। সাদাব যে সাবিয়ার জন্য এতটা ডেসপারেট হতে পারে সেটা সবার কল্পনার বাইরে ছিল। সাদাব ভাই আমার মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, তুমি আমার কাছে থাকবে, কোথাও যেতে দেব না। এবার একটু কথা বলো না আমার সাথে, তোমার গলার স্বরটা শুনতে খুব ইচ্ছে করছে। একটু কথা বলো না আমার সাথে, বলো না তোমার গলায় কি হয়েছে। সাদাব ভাইয়ের কথা শুনে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কিছুই বলছি না। আর সাদাব ভাইয়ের টলমল চোখে আমার দিকে তাকিয়ে থেকে কথাগুলো বলেছে। আমার এবার সাদাব ভাইয়ের জন্য খুবই খারাপ লাগছে। আমার কথা শোনার জন্য উনি কতটা অস্থির হয়ে আছে, অথচ আমি কথাই বলতে পারছি না। সাদাব, সাবিয়া কথা বলবে না, শিলা বলল। মানে? তারপর শিলা সবটা খুলে বলে, যতটা নিলয় জানে। সবটা শুনে সাদাব বলে ওঠে, এসবের পিছনে ওই কাব্য আছে। ওই কাব্য সাবিয়াকে আঘাত করেছে, আমি জানি। কাব্যকে আমি ছাড়বো না, জানে মেরে দেবো একদম। আমার কলিজায় হাত দেওয়া, ওই হাত কেটে ফেলবো আমি। কথাগুলো বলে সাদাব বের হয়ে যায় কেবিন থেকে, আর তার পেছন পেছন সাদাবের বাবা আর নিলয় যায়। কাব্য মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় বেডে শুয়ে আছে, আর তার সামনে তার মা আর মেঘ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে কাব্যর দিকে। কাব্য মাথা নিচু করে রেখেছে। তখন হিয়া কাব্যর হাতে হাত রেখে নরম গলায় বলে ওঠে, ভাইয়া তুমি সাবিয়ার সাথে কি করেছো? সাবিয়ার সাথে আবার কোনো অন্যায় করে থাকলে বলো ভাইয়া, এভাবে চুপ করে থেকো না। এভাবে চুপ করে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না। কাব্য হিয়ার কথার উত্তর দে, কি করেছিস তুই সাবিয়ার সাথে? ধমকে বলে ওঠে কাব্যের মা। কাব্য মাথা নিচু করে রেখেছে, কারো কথা কোনো উত্তর দিচ্ছে না। আর কি উত্তরই বা দিবে কাব্য? সে যা করেছে তা তো বুক ফুলিয়ে বলার মতো কোনো মহান কাজ করেনি। কাব্যর রাগ উঠাস না আমার, বলে দে কি করেছিস তুই। মেঘ, তোমরা মা ছেলে কি শুরু করেছো? দেখছো কাব্যর মাথায় আঘাত পেয়েছে, তার মধ্যে তোমরা এমন গোয়েন্দাগিরি শুরু করেছো। এখন এসব জিজ্ঞেস করা উপযুক্ত সময় নয়। কাব্য সুস্থ হোক, তারপর এসব নিয়ে কথা হবে। এখন এসব বাদ দিয়ে ছেলেটাকে একটু রেস্ট নিতে দাও। কাব্যর বাবা দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কথাগুলো বলে, সেটা দেখে কাব্যের মা তেল বেগুনে জ্বলে ওঠে। তোমার জন্য তোমার ছেলের আজ এই অবস্থা। তুমি ছেলেকে আশকারা দিয়ে এমন অমানুষ তৈরি করেছো। না তুমি ছেলেকে শাসন করো, না আমাদের করতে দাও। সময় মতো যদি ছেলেকে একটু শাসন করতে, তবে তোমার ছেলে এত। আর কিছু বলার আগে কাব্যর কেবিনে হুড়মুড়িয়ে ঢোকে সাদাব। সাদাব কাব্যকে দেখে কাব্যর দিকে তেড়ে যায় আর কলার চেপে ধরে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠে, তোর সাহস কি করে হলো সাবিয়ার গায়ে হাত তোলার, সাবিয়াকে আটকে রেখে কষ্ট দেওয়ার? সাদাবের হঠাৎ এমন আক্রমণে উপস্থিত সবাই অবাক। কাব্য থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে সাদাবের দিকে তাকায়। কাব্য খুব রেগে যায়, যা তার চোখ থেকে বোঝা যাচ্ছে। কাব্যর চোখ অসম্ভব রকম লাল হয়ে আছে রাগে। সাদাব আবার কাব্যকে আঘাত করতে নেয়, কিন্তু মেঘ গিয়ে আটকায় সাদাবকে আর বলে ওঠে, সাদাব কি করছো এসব, শান্ত হও তুমি। সাদাব মেঘের হাত থেকে নিজেকে ছাড়িয়ে আবার কাব্যকে মারতে যায়। তখন নিলয় আর সাদাবের বাবা আসে, আর তারা দুজন মিলে সাদাবকে আটকায়। তারপরে সাদাব শান্ত হয় না। সাদাব ছুটার চেষ্টা করতে করতে রেগে চিৎকার করে বলে ওঠে, ছেড়ে দাও আমাকে, আজ আমি ওকে মেরে ফেলবো। ওর জন্য সাবিয়া এতটা কষ্ট পাচ্ছে, আমি ওকে ছাড়বো না। সাবিয়া যতটা কষ্ট পাচ্ছে তার থেকে দ্বিগুণ কষ্ট আমি ওকে দেব। তোমরা ছাড়ো আমাকে। কাব্যর বাবা এবার রেগে বলে ওঠে, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি আমার ছেলের গায়ে হাত তুলছো আমারই সামনে, তোমার সাহসটা কম নয়। তুমি কি জানো এর জন্য আমি তোমার বিরুদ্ধে কেস করতে পারি? আপনি কি কেস করবেন? কেস অলরেডি হয়ে গেছে।
আর আপনি তো নিজের বুঝটা ভালোই বোঝেন দেখছি। নিজের ছেলে এত অন্যায় করেছে পিচ্ছে একটা মেয়ের সাথে, তার বেলা নিজের ছেলেকে শাসন করতে পারছেন না। আজ আপনার সামনে আপনার ছেলেকে 2টা থাপ্পড় দেওয়াতে আপনার এত কষ্ট হচ্ছে। আর ভাবুন তো আপনার বোনের কথা, যার মেয়েকে আপনার ছেলে পশুর মতো অমানবিক নির্যাতন করেছে। আবার আজও আপনার ছেলে ছোট্ট মেয়েটাকে কষ্ট দিয়েছে। মেয়েটা কথা বলতে পারছে না, এতটা অত্যাচার করেছে আপনার ছেলে। আপনি তার জন্য নিজের ছেলেকে শাসন না করে উল্টো আপনি আপনার ছেলেকে আশকারা দিচ্ছেন। আপনার মতো বাবা থাকলে মানুষ পশু হতে বেশি সময় লাগবে না। কথাগুলো এক নাগারে বলে চলেছে সাদাবের বাবা। সাদাবের বাবার কথা শুনে কাব্যর বাবা খুব বেশি রেগে যায় আর রেগে বলে ওঠে, মুখ সামলে কথা বলুন, নয়তো খুব খারাপ হয়ে যাবে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, কিছু একটা অঘটন ঘটে যেতে পারে যে কোনো সময়। তাই নিলয় আর মেঘ ঠেলে ঠুলে সাদাব আর সাদাবের বাবাকে কেবিন থেকে বের করে নিয়ে যায়। কাব্য আর তার বাবা রাগে ফুঁসছে। কাব্যের মা চোখে জল নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। সাদাবের বাবা যা বলেছে তা একটা কথাও মিথ্যা নয়। কাব্য আজ এতটা অমানুষে পরিণত হয়েছে, তাতে তার বাবার গুরুত্ব অনেক। হিয়া তার মাকে বেরিয়ে যেতে দেখে সেও পিছন পিছন যায়। নিলয় আর মেঘের হাত থেকে ছাড়া পেয়ে সাদাব কোথাও যেতে নিলে মেঘ আর নিলয় বাধা দেয়। সেটা দেখে সাদাব রেগে ওদের বলে ওঠে, আমার পথ ছাড়ো, আমি ওই কাব্যকে ছাড়বো না, জানে মেরে দেব। যে হাত দিয়ে আমার সাবিয়াকে কষ্ট দিয়েছে সেই হাত আমি রাখবো না, কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। তোমরা সরো, আমাকে যেতে দাও। সাদাব আইন নিজের হাতে তুলে নিস না, তাতে করে তোর জেল হবে। আর তুই সাবিয়ার থেকে দূরে থাকবি, তাতে করে তুই বেশি কষ্ট পাবি। তাই তুই আমার উপর বিশ্বাস রাখ, আমি কাব্যকে শাস্তি দিয়েই ছাড়বো। সাদাব, তুমি শান্ত হও আর মাথা ঠান্ডা করো। আমার ভাই তার উপযুক্ত শাস্তি পাবে। নিজের ভাই যে এতটা অমানুষে পরিণত হবে তা আমার কল্পনার বাইরে ছিল, কিন্তু নিজের ভাই বলেও ছেড়ে দিব না, তার উপযুক্ত শাস্তি পাইয়েই ছাড়বো। তুমি শান্ত হও। সাদাব ওদের কথা শুনে কিছুটা শান্ত হয় আর মনে মনে বাঁকা হাসে, যেটা মেঘ আর নিলয় দেখতে পায় না। সাদাবের এমন শান্ত হওয়া দেখে মেঘ আর নিলয় যেন হাঁপ ছেড়ে বাঁচছে, কিন্তু তারা তো আর জানে না সাদাব মনে মনে কি জগা খিচুড়ি পাকাচ্ছে। আমি একবার বেডে শুয়ে পড়ি, আবার একটু পরে বসে পড়ি, খুব অস্থির লাগছে। এদিকে কি হচ্ছে কে জানে। বাবা তো যেতেও দিচ্ছে না আমাকে। বেড থেকে নামতে গেলে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে বলে শুয়ে পড়তে। না তারা যাচ্ছে খবর নিতে, না আমাকে যেতে দিচ্ছে। আমি বারবার এমন অস্থির হয়ে উঠছি আর শুয়ে পড়ছি, সেটা দেখে মা, বাবা আর আপু বারবার জিজ্ঞেস করছে খারাপ লাগছে কিনা, কিছু খাবো কিনা, এমন নানা প্রশ্ন করে চলেছে আমাকে। কিন্তু আমি মাথা নেড়ে না বোঝাই আর বারবার ইশারায় বোঝাচ্ছি যে খবর নিতে ওইদিকে কি হচ্ছে, কিন্তু তারা আমার কোনো কথাই বুঝতে পারছে না ওইদিকে কি হচ্ছে কে জানে। এসব ভাবছিলাম তখন কেবিনে প্রবেশ করে সাদাব ভাইয়া, নিলয় ভাইয়া আর মেঘ ভাইয়া। তাদের দেখে আমার অস্থিরতা কিছুটা কমে। সাদাব ভাইয়া আমার সামনে এসে নরম গলায় বলে ওঠে, খারাপ লাগছে। আমি মাথা নেড়ে না বোঝাই, যার অর্থ খারাপ লাগছে না। সাদাব ভাইয়া মুচকে এসে বাবার উদ্দেশ্যে বলে ওঠে, আঙ্কেল সাবিয়ার সাথে আমার একটু কথা আছে, যদি একটু। হ্যাঁ কথা বলো তোমরা, আমরা বাইরে অপেক্ষা করছি, চলো সবাই। বাবা এক কথায় রাজি হয়ে যায়। সেটা দেখে আমি আর আপু দুজনে খুব অবাক হই। আপু বাবাকে বলে ওঠে, বাবা সাদা, শিলা কোনো কথা না বলে চুপচাপ বাইরে আসো। কিছুটা রাগের সাথে কথাটা বলে বাবা কেবিন থেকে বেরিয়ে যায় আর পিছনে পিছনে মাও বেরিয়ে যায় আর আপু গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। সেটা দেখে মেঘ ভাইয়া আপুর কানে কানে বলে ওঠে, ঘটনা কি গো, শ্বশুরমশাই এক কথায় এভাবে নিজের মেয়েকে একটা ছেলের সাথে একা ছেড়ে দিল, ব্যাপারটা কেমন রহস্যময় লাগছে। এমনিতে আপুর মেজাজ খারাপ, বাবার এমন আচরণ, তার উপর মেঘ ভাইয়ার এমন কথা। বেচারি নিজেই যার কারণ জানে না, কারণ জানতে গিয়ে বাবার কাছে ধমক খেয়ে চুপ হয়ে যায়। তার কাছেই কিনা কারণ জানতে চাইছে। আপু আর পারল না, হাতে থাকা ফোনটা মেঘ ভাইয়ের উপর ছুঁড়ে মেরে গাল ফুলিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। মেঘ ভাইয়া ফোনটা ক্যাচ করে আপুকে ডাকতে ডাকতে বেরিয়ে যায়। এখন কেবিনে আছে নিলয় ভাইয়া, সাদাব ভাইয়া আর আমি। সাদাব ভাইয়া নিলয় ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে, তোকে কি বাইরে যাওয়ার জন্য দাওয়াত করতে হবে? নিলয় ভাইয়া কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আর কোনো দিকে না তাকিয়ে তিনিও বেরিয়ে যায় কেবিন থেকে। আমি এতক্ষণ সবটাই নীরব দর্শকের মধ্যে দেখে গেলাম। অবশ্য এটা ছাড়া আর কিছু করার নেই আমার আপাতত। আমি এবার আগ্রহ নিয়ে সাদাব ভাইয়ের দিকে তাকাই, তিনিও আমার দিকে তাকিয়ে আছে। আমি আগ্রহ নিয়ে ওনার দিকে তাকাই কি বলবে সে আশায়, কিন্তু উনি আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে আমাকে অবাক করে দিয়ে কপালে একটা চুমু এঁকে দেয়। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকাই। এটা কি হলো?